নমস্কার বন্ধুরা, শুভ সকাল। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ তো খাটিয়া পেয়ে একদম আরাম করে শুয়ে পড়েছে, আর এদিকে পূজা এসেছে। বলে আরাম করে শোয়া, দেখাচ্ছি এবার। দিয়ে টেপ রেকর্ডারে গান বাজাতে শুরু করে দিয়েছে। মহারাজ তো শুনে খুব বিরক্ত হচ্ছে। পূজা তো গান বাজিয়ে একদম ধেই ধেই করে নাচতে শুরু করেছে মহারাজের আশেপাশে দিয়ে। মহারাজ বলছে কি হচ্ছে কি এসব। পূজা নিচেই চলেছে। কিছুক্ষণ পর মহারাজকে ধাক্কা দিয়ে ফেলে দেবে এমন অবস্থা, আর পূজা শুয়ে পড়ে নাচতে নাচতে। বলে কি হচ্ছে কি এসব। পূজা বলে কেন, ডান্স হচ্ছে, আর কি হবে। মহারাজ বলে দেখবে তোমাকে কেমন আমি নিচে ফেলে দেব, ফেলে দিলে না কোমরের হাড়গোড়গুলো সব ভেঙে যাবে। পূজা বলে ওসব কিচ্ছু করতে পারবে না, ও মুখেই বলছো। মহারাজ বলে তাই, রিয়েলি, সিরিয়াসলি। বলে হ্যাঁ একদম তাই। তখন মহারাজ একটা ধাক্কা মারে আর পূজা নিচে পড়ে যায়। মানে ধাক্কা বলতে কাতুকুতু দিতে থাকে আর কি, পূজা তাতেই পড়ে যায়। পূজার কিছু লাগে না, কিন্তু পূজা আবার ওটা নিয়ে নাটক করতে শুরু করে যে আমার তো কোমরের হাতগোড় একবারে ভেঙে দিল। হামাও করে কাদার অভিনয় করতে থাকে পূজা, যে সব হাড় আমার ভেঙে দিল, এবার কি হবে। এরপরে তো পূজা আবারও মহারাজকে বিরক্ত করতে শুরু করে। মহারাজ তখন মলম এনে দেয়, এ নাও এটা লাগাতে হবে। পূজা কথা শুনে না, তখন আবার পূজার মাথায় বাড়ি লাগে মলম দিয়ে। বলে আবার তুমি আমাকে মারলে। মহারাজ তখন বলে যে দেখো তুমি কিন্তু এরকমটা করো না। পূজা তাও শোনে না, পূজা তাও মহারাজের সাথে ইয়ার্কি মেরেই যাচ্ছে। এবার কিন্তু মহারাজ সিরিয়াস হয়ে গেছে। পূজার হাতটা ধরে বলে বেশি বার বেরো না পূজা। পূজা এখন একটু সিরিয়াস হয়ে যায়, বুঝতে পারে যে মহারাজ কিন্তু এবার যা বলছে সিরিয়াসলি বলছে। বলে যে খুনিকে বেশি উত্ত্যক্ত করো না, যে খুন করেছে সে কিন্তু আবারও খুন করতে পারে। সেদিনের খুনটা কিন্তু কোনো আত্মরক্ষার জন্য হয়নি, সেদিনের খুনটা কিন্তু রাগ, বিদ্বেষ, প্রতিহিংসা এই সমস্ত থেকে হয়েছিল। তাই তুমি যদি খুনিকে আবারও উত্ত্যক্ত করো তাহলে কিন্তু তোমার বিপদ নিশ্চিত, আর আমিও কিন্তু ওখানে কিছু করতে পারবো না। এটা তুমি তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। পূজা তো চুপ করে যায়, কোনো কথা বলে না। মহারাজ বলে তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো, আর সেই আগুনটা তোমার কি হাল করতে পারে তুমি কিন্তু সেটা বুঝতেও পারছো না। অনেক কিছুই তো জেনেছো, বুঝেছো, এটা বোঝোনি যে খুনি সে কিন্তু তোমার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এখনো যদি তুমি নিজেকে শুধরাতে না পারো তাহলে নিজের খোঁড়া গর্তে কিন্তু তুমি নিজেই পড়বে। এদিকে দেখা যাচ্ছে সোমনাথ তার বউকে পটাচ্ছে দুবাই যাবে বলে। বলে ও সোনা, দুবাই কেমন দেখলে। বলে খুব ঠান্ডা পড়েছে গো। বলে দুবাইয়ে। তখন প্রিয়াঙ্কা বলে না না না, সকালে খুব গরম, বিকালে বৃষ্টি হচ্ছে তো তাই একটু ঠান্ডা তো লাগবেই। বলে ও সোনা দুবাই চলো না, দুবাই গেলে আমি আর তুমি কিন্তু সেট আর সেটানি হয়ে যাব। তখন প্রিয়াঙ্কা বলে তার আগে না আমার বাবা তোমাকে গুলি করে একদম সেটটাই ফাটিয়ে দেবে। সোমনাথ বলে না না, তুমি তোমার বর সেজে আমি থোড়াই যাব নাকি, তুমি আমাকে কাজের লোক বানিয়ে নিয়ে যাবে। এই ধরো দুধওয়ালা, ডিমওয়ালা, সবজিওয়ালা, এই এরকম কিছু একটা। বলে সেলুনওয়ালা। প্রিয়াঙ্কা তো শুনে অবাক হয়ে যায়, কি বলছে রে বাবা। এবার তো সোমনাথ অভিনয় করেও দেখাচ্ছে, চুল দাড়ি 100 টাকা, চুল দাড়ি 100 টাকা। সে কাঁচি দিয়ে চুল দাড়ি কাটার অভিনয় করে দেখাচ্ছে প্রিয়াঙ্কাকে, আর মুখে মুখে এরকমটা বলছে। প্রিয়াঙ্কা তো কি বলবে কি করবে কিছু বুঝেই পাচ্ছে না। সোমনাথ বলে এই শোনা, ভালো হয়েছে না বলো না, আমি ভালো অভিনয় করেছি না বলো না। সোমনাথ এরপর চিৎকার করে বলে ওঠে আরে বাঁচাও না আমাকে, প্লিজ বাঁচাও। প্রিয়াঙ্কা তো অবাক হয়ে যায়, সোমনাথ চুপ করে যায় যে কি বলে ফেললো সে। সোমনাথ বলে যা, মুখ খসকে গেল। প্রিয়াঙ্কা তো জিজ্ঞাসা করে, সোমনাথ মনে মনে বলে বলে দেবো নাকি। বলে না না, আর শত্রু বাড়াবো না, এমনিতেই দুটো আছে, থাক আর বাড়াবো না। এরপরে বলে শোনা, আমরা কি কখনো বড়লোক হতে পারবো না। প্রিয়াঙ্কা বলে পারবে পারবে, নিজের দমে পারবে। প্রিয়াঙ্কাও তখন উল্টো পাল্টা বলে তাকে বোঝাতে থাকে। প্রিয়াঙ্কা বলে যে তোমার ঠাম্মির কি আছে, তোমার বাবার আরো কিছু আছে কিনা, তোমার মায়ের যদি আরো গয়নাকাটি থাকে সেগুলো সব বিক্রি টিক্রি করে দিয়ে আমরা একদম দুবাই পালাবো। দিয়ে তো একদম সোমনাথ খুব খুশি হয়ে যায়। প্রিয়াঙ্কা মনে মনে বলে মাছের তেলে এবার মাছ ভাজতে হবে, দুবাইয়ের স্বপ্ন দেখিয়েই এই বাড়ির সমস্ত সম্পত্তির খোঁজ মিলবে। আর সোমনাথ মনে মনে ভাবছে যে পূজা আর মহারাজকে এবার রাস্তা থেকে সরিয়ে যে করেই হোক আমাকে দুবাই যেতেই হবে। এদিকে মহারাজ বসে আছে, বসে দাবা খেলছে। পূজা আসে, বলে এসো তোমার জন্য অপেক্ষা করছিলাম। পূজা তো এরকম কথা শোনার জন্য বসে থাকে। বলে আমার জন্যে। মহারাজ বলে হ্যাঁ। তখন সেই পূজারিনী অ্যাপটা দেখায় যেখানে পুরোহিত মশাই পুজো করছে, এটা দেখা যাচ্ছে। পূজা বলে তুমি এই অ্যাপটা আবার চালু করলে। বলে হ্যাঁ। এবার উল্টো পাল্টা দিকে নজর না দিয়ে এই দিকটাতে ধ্যান দাও।
আর যাও তোমার সি এর বইগুলো নিয়ে এসো, তোমার খোকন স্যারকে আমি খবর দেব। আর যদি খোকন স্যার আসতে লেট করেন তাহলে ততদিন পর্যন্ত আমি পড়াবো। যাও নিয়ে এসো। পূজা বলে, এই রে, এক্ষুনি কি আমাকে পড়াতে শুরু করে দেবে নাকি? তাহলে আবির আসবে যে, আমার জুবেনাইল হোমে যাওয়ার কি হবে? বলে, কি হলো, যাও। পূজা বলে, দেখো সবসময় না তুমি আমার সাথে না এরকম করো না, সবসময় হুকুমদারি করো না, বুঝতে পারলে? আমার ভালো লাগে না। পূজা বলতে থাকে আর কি। মহারাজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে পূজারিনী মুখার্জি থেকে পূজারিনী ব্যানার্জি হওয়ার জন্য প্রস্তুত থাকো। পূজা তখন চুপ করে যায়। পূজা বলে, বেশ ঠিক আছে, তুমি যদি এখন মুখার্জি থেকে ব্যানার্জি আমাকে করতে চাও তো করো, কিন্তু পূজারিনী ব্যানার্জি হয়েও এই মহারাজের জীবন আমি শুধরে দেব যখন ঠিক করেছি, আমি তাই করব। পূজা বলে, সত্যিটা আমি খোঁজ করবই। মহারাজ তখন বলে, সত্যিটা কিন্তু খুব ভয়ঙ্কর, এই সত্যির খোঁজ করতে গিয়ে তোমার আর মায়ের জীবন কিন্তু বিপদে পড়তে পারে। পূজা বলে, আমার কিছু হবে না, কারণ আমার প্রাণভোমরা তো তোমার কাছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, মা যদি সত্যিটা জানতে পারেন তাহলে তো খুশি হবেন যে আসল খুনি তুমি নও, আসল খুনি। চুপে যায় পূজা। মহারাজ বলে, আসল খুনি? কি বলতে চাইছো তুমি? কে আসল খুনি? পূজা চুপ করে থাকে। মহারাজ বলে, কি জানো তুমি বলো? পূজা বলে দেয়, আমি সব জানি। আমি জানি যে আসল খুনি তুমি নও, তোমার দাদা সোমনাথ মুখার্জি। মহারাজ তো অবাক হয়ে যায়। তুমি নির্দোষ হয়েও বনবাস কাটিয়েছো, তুমি খুন করনি। মহারাজ তো খুব অবাক হয়ে যায়, কি ব্যাপার, এটাও জেনে গেছে? পূজা বলে চিৎকার করে ওঠে মহারাজ। দরজাটা লাগিয়ে দেয় মহারাজ। বলে, পূজা, এই সত্যি যেন এই ঘরের বাইরে না যায়, তাহলে মস্ত বড় বিপদ হয়ে যাবে। পূজা বলে, কি হবে বলো না, আমাকে খুলে বলো কি হবে। মহারাজ বলে, আমার মা আর বাঁচবে না। মহারাজ বলে, তুমি জানো না আমার মায়ের কাছে আমার দাদা কি, আর সত্যিটা যদি ফাঁস হয়ে যায় তাহলে। পূজা বলে, কি হবে তোমার মায়ের? মহারাজ বলে, যদি কিছু হয় তুমি আমার মাকে ফিরিয়ে আনতে পারবে? তুমি যদি নিজের ভালো চাও, এই পরিবারের ভালো চাও, আমার ভালো চাও, সর্বোপরি আমার মায়ের ভালো চাও, তাহলে যেটা হচ্ছে সেটা হতে দাও। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের ছোবল খেও না, প্লিজ। পূজা তো অবাক হয় মহারাজের কথা শুনে। এরপরে প্রিয়াঙ্কা তার শাশুড়ির জন্য বেডটি নিয়ে আসে। বলে, এই যে বেডটি এসে গেছে মা, আপনার বড় বৌমা এসে গেছে, আপনার আর কোনো চিন্তা নেই। মনে মনে বলে পূর্ণিমা, এই না হলো আমার বড় বৌমা। কিন্তু আবার বলে, না, আসার পর থেকে তো কিছু বলা হয়নি, একটু রাগ দেখাতে হবে। প্রিয়াঙ্কা মনে মনে বলে, কি হলো, এই বুড়ি এরকম করছে কেন? আবার দলিলটা ভালো করে দেখে বুঝতে পেরে গেল না তো যে এটা নকল দলিল? কি হবে এবার? তখন বসে পূর্ণিমার কাছে। বলে, কি হয়েছে মা, আপনি কি রাগ করে আছেন? পূর্ণিমা বলে, থাক, এসব অভ্যেস না করাই ভালো, কারণ আবার কোন সময় না বলে দুবাই কোথায় কোথায় চলে যাবে, তখন আমি কি করব? সেই তো রান্নাঘরে গিয়ে হাত পুড়িয়ে আবার চাটা বানিয়ে খেতে হবে। প্রিয়াঙ্কা এবার তার শাশুড়িকেও টোপ দিতে থাকে। বলে, আপনি চিন্তা করবেন না মা, এবার গেলে আমি আপনাকেও সঙ্গে করে নিয়ে যাব। ব্যাস, প্রিয়াঙ্কার টোপ গিলে ফেলে পূর্ণিমা। বলে, আমাকে দুবাই? খুব খুশি হয়ে যায়। বাবা যদি সবটা মেনে নেয় তাহলে তো আমি ঠিক করেছি, আপনাকেও সঙ্গে করে নিয়ে যাব, উট দেখাবো, তেলের পুকুর দেখাবো, আরো কত কি দেখাবো। পূর্ণিমা এরপরে চুপ করে যায়। বলে, সে হবেক্ষণ পরে, আগে নিজের স্বামী আর সংসার তো সামলাও, না হলে কোন সময় যে সেটা বেরিয়ে যাবে তোমার হাত থেকে, তখন কি করবে? না হলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে আর মাছ নিয়ে গেল চিলে, এই দশা হবে তোমার। প্রিয়াঙ্কা বলে, কোলা ব্যাঙ, ছিপ, মাছ, এগুলোর মানে কি মা? তখন পূর্ণিমা বলে, তার মানে হচ্ছে তোমার হাত থেকে তোমার সংসার সব চলে যাবে। প্রিয়াঙ্কা বলে, এরকম ভাবে বলছেন কেন মা? পূর্ণিমা বলে, কারণ বলছি, তোমার সংসার চলে যাবে বাচালের হাতে, আর স্বামী চলে যাবে নেশায়। বারণ করো সোমনাথকে, সেদিন নেশা করে যে অবস্থা দেখলাম না, এই শোনো, তুমি কিন্তু ওকে বারণ করে দাও যে এই নেশা টেশা কিন্তু এই বাড়িতে চলবে না। পূর্ণিমা বলে, আর তুমি যদি বলতে না পারো তাহলে আমি বলবো। প্রিয়াঙ্কা বলে, মা, আজকালকার দিনে ওসব একটু চলে। পূর্ণিমা বলে, না চলে না, আমার বাড়িতে চলে না। নেশা করলে আমি কিরকম ব্যবহার করি তুমি দেখোনি? এদিকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবছে, না না না, এই বুড়িকে খেপতে দিলে তো চলবে না, কিছু একটা করতে হবে। তখন প্রিয়াঙ্কা খুব অভিনয় করে, না মা, আমি আর বরদাস্ত করব না, আমি আপনার ছেলেকে বারণ করে দেব, সে যাতে ড্রিঙ্ক না করে। প্রিয়াঙ্কা বলে তার শাশুড়ি মাকে, এবার আমরা একটা নতুন দিন শুরু করব মা। বলে, নতুন দিন? বলে, হ্যাঁ মা, এক্সারসাইজ দিয়ে নতুন দিন শুরু করব। পূর্ণিমা তো কিছুতেই রাজি হয় না। প্রিয়াঙ্কা জোর করে তার শাশুড়ি মাকে নিয়ে যায় এক্সারসাইজ করাবে বলে। এদিকে দেখা যাচ্ছে সোমনাথের বাবা বাইরে পেপার পড়ছে, আর এদিকে সোমনাথ সেই পেপারের পেছন দিকেই কোনো একটা নিউজ দেখছে। তার বাবা তো দেখছে যে সোমনাথ তো কি দেখছে, যখন পেপার নিচু করছে সোমনাথ নিচু হচ্ছে, যখন উঁচু করছে উঁচু হচ্ছে, যখন পেপারটা পেছনে টানে তখন হুমড়ি খেয়ে তার বাবার উপরে পড়ে সোমনাথ। তার বাবা বলে, হেই, কি হচ্ছে এসব, কি করছিস তুই?
সোমনাথ বলে তখন থেকে তোমাকে বলছি না খেলার পেজটা আমাকে দাও, দিতে পারছে না। বলে খেলার পার্ট দেখবে, যা গিয়ে আগে ছু কিতকিত প্র্যাকটিস করবে, যা ওর খেলবি, কুড়ের হদ্দ কোথাকার। পূর্ণিমারা চলে আসে, বলে কে কুড়ে? মহারাজের বাবা বলে বাড়ি শুদ্ধ সবাই কুড়ে, শুধুমাত্র আমার মানে বৌমা ঠিক আছে, পূজা বৌমা। এরপরে পূর্ণিমা বলে আমরা এক্সারসাইজ করব। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, কি এক্সারসাইজ? বলে হ্যাঁ। প্রিয়াঙ্কা বলে আমি সব কিছু শিখিয়ে দেব, আমার ক্লাউড সেলুনে এসব সব করে আমার অভ্যস্ত আছে, কি করে ম্যাসাজ করতে হয়, কি করে কি করতে হয়। তখন পূর্ণিমা বলে তুমি না ক্লাউড সেলুনের মালকিন? বলে হ্যাঁ, আসলে ডাউন টু আর্থ কিনা, সেই কারণেই। বলে দেখো বেশি আবার এসব কিছু করতে যেও না, না হলে তোমার কর্মচারীরাই তোমাকেই কর্মচারী ভাববে। পূর্ণিমা বলে প্রিয়াঙ্কাকে। মহারাজের বাবা বলে বাড়িতে তো কেউ কাজের নয়, অকর্মার ঢেকি, শুধুমাত্র মহারাজের বউ মানে পূজা বৌমাই হচ্ছে কাজের। পূর্ণিমা বলে আমরাও দেখিয়ে দেব যে আমরা কতটা কাজের। এরপরে তো প্রিয়াঙ্কা দেখিয়ে দিচ্ছে এক্সারসাইজ, আর পূর্ণিমা সেই অনুযায়ী এক্সারসাইজ করছে। এরপরে পূর্ণিমা এমন এক্সারসাইজ করছে যে করতে করতে প্রিয়াঙ্কাকে একটা বাড়ি মারে হাতের, আর প্রিয়াঙ্কার নাকে লেগে যায়। সোমনাথ আসে, বলে মা একটু দেখে করবে তো, সোনার ব্যথা লাগছে। পরে পূর্ণিমাকে এমন এক্সারসাইজ করাচ্ছে প্রিয়াঙ্কা যে পূর্ণিমার কোমরটাই ভেঙে যায়, কোমরে ব্যথা উঠে যায়, দিয়ে সবাই তো মানে ওর পেছনে লেগে যায়। তখন মানে পূর্ণিমা চিৎকার করতে থাকে, পূর্ণিমাকে ঠিক করার কাজে তখন সবাই ব্যস্ত হয়ে যায়। তখন আসে সেখানে আবির, বলে এখানে আবার কি গন্ডগোল হলো রে বাবা? আবির তো ভাবছে যে পূজা আর মহারাজ কোথায়, তাদেরকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের সাথে তো আমাকে দেখা করতেই হবে, কি করি এবার? এদিকে দেখা যাচ্ছে মহারাজ পূজাকে পড়তে বসিয়ে দিয়েছে। পূজা তো এবার চিন্তায় পড়ে গেছে, কি করবে। মহারাজ বলে কি ভাবছো, সব পরিষ্কার? পূজা বলে হ্যাঁ, আমার কাছে তো সব পরিষ্কার। এরপরে মহারাজ বলে আমি একটু ওয়াশরুম যাচ্ছি, মন দিয়ে পড়াশোনা করবে। আবির চলে আসে পূজার রুমে, দরজা নক করে। পূজা দরজা খোলে, বলে তোর এখন আসার সময় হলো, কখন থেকে অপেক্ষা করছি। আবির বলে আর বলিস না, নিচে যা চলছে। পূজা বলে আস্তে আস্তে, বাঘ মামা বাথরুমে গেছে। বলে তুই আবির মানে মহারাজকে এত ভয় করিস কেন রে? বলে হ্যাঁ রে করি, এবার বল নিচে কি হচ্ছে। আবির বলে ও কিছু না, ছাড়, কাকিমা হয়তো অ্যাক্টিং করছে। পূজা বলে কি, কাকিমা অ্যাক্টিং করছে? এদিকে আবির দেখে যে পূজা লেখাপড়া করছে, বলে বাবা তুই আবার লেখাপড়া শুরু করেছিস, বাহ এ তো দারুণ বিষয়। তখন সেখানে চলে আসে মহারাজ, দেখতে থাকে আবির আর পূজাকে, বলে বাবা ডিরেক্ট বেডরুমে। পূজা আর আবির চুপ করে থাকে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।